নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর আপনাদের সাথে এই মুহূর্তে। আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। সব হিসেব নেব, নৈহাটিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি সুকান্তের, পাল্টা জবাব পার্থর। এদিকে বসন্ত পঞ্চমীতে নিজের লেখা সুরের গানে বাণী বন্দনা মুখ্যমন্ত্রীর। স্থিতিশীল কিন্তু বিপন্ন মুক্ত নন, পার্থকে নিয়ে মত চিকিৎসকদের। অক্সিজেনের সাপোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী। সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার বিরুদ্ধে ফৌজদারি মামলায় আইনজীবীরা। চায় বেআইনি নির্মাণ শূন্য কলকাতা, ইঞ্জিনিয়ারদের এবার পুরস্কৃত করার ভাবনায় মেয়র। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। নৈহাটি খুনের কাণ্ডে তৃণমূলের জনরোষ তত্ত্বে পাল্টা এবার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে পাল্টা জবাব দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিকের খাস তালুক নৈহাটির মাটিতে পা দিয়ে সুকান্ত বলেন, খুনের পরে নৈহাটি জুড়ে যে ঘটনা ঘটেছে তা কোনো রকম ভাবেই জনরোষের নয়। জনরোষের তত্ত্বে কথা বললে তো মুশকিল, পাল্টা যদি দিল্লিতে জনরোষ হয় তখন তো তৃণমূলের সাংসদরা উলঙ্গ হয়ে দৌড়াবেন। প্রাক্তন সিপি তো বলেই দিয়েছেন, এটি কোনো রাজনৈতিক খুন নয়, ব্যক্তিগতভাবে আক্রোশ মেটানোর জন্য একে অপরের হাতে খুন হতে হয়েছে। তারপরেও তৃণমূলের নেতারা অজুহাত খাড়া করে বিজেপির নেতা কর্মীদের বাড়ি এবং পার্টি অফিস তছনছ করতে দ্বিধাবোধ করছেন না। এটা চলতে পারে না দীর্ঘদিন ধরে। এরপরে সংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনদদের উদ্দেশ্যে হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, গুন্ডামি করবেন না। বিজেপির গুন্ডামি আপনারা এখনো দেখেননি। আপনাদের শুধরানোর মন্ত্র রয়েছে আমাদের কাছে। এই মন্ত্র যদি প্রয়োগ করে তৃণমূল নেতারা থরথর করে কেঁপে উঠবে। তাই আমাদের বাধ্য করবেন না এমন কিছু করার জন্য। বিজেপি এতগুলো রাজ্য ক্ষমতায় রয়েছে, সেখানে গুন্ডার অভাব নেই। যোগী আদিত্যনাথের ভয়ে গুন্ডারা শায়েস্তা হয়ে গিয়েছিল। যারা তৃণমূল নেতাদের কথায় এখানে বিজেপির নেতা কর্মীদের বাড়িঘর দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করছেন, তাদের বলছি শুধরে যান, তা না হলে আমরা সব কিছু খতিয়ে দেখছি। গানে গানে বাণী বন্দনায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসন্ত পঞ্চমী শুভ লগ্নে সরস্বতী পুজো উপলক্ষে নিজের লেখা গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এই গানের কথা এবং সুর তার গেয়েছেন বিশিষ্ট কীর্তন শিল্পী তথা তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি। গানটির কথায় ছাত্র যৌবনকে নতুন স্রোতে আসার ডাক দিয়েছেন তিনি। পুজো নিয়ে বিতর্কের মধ্যে এই গানের অর্থ যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করেছে তৃণমূল। রবিবার সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করে তার ক্যাপশনে মুখ্যমন্ত্রী লেখেন, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বলক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে বাগদেবীর আরাধনায় সামিল আপামর বাংলা। এই পবিত্র দিনে আমার লেখা ও সুর দেওয়া একটি গান আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। গানটি গেয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীমতী অদিতি মুন্সি। আমি আশা করছি গানটি আপনাদের সকলের ভালো লাগবে। এই নিয়ে বিজেপির এক নেতা জগন্নাথ সরকার কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে কেন বারংবার রাজ্যের সরস্বতী পুজো না করতে দেওয়ার অভিযোগ উঠছে? কেন তার নিজের পড়াশোনা করা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পুলিশি প্রহারে সরস্বতী পুজো করতে হচ্ছে? মুখ্যমন্ত্রী তখন সরস্বতী পুজো নিয়ে গান লিখে কি বোঝাতে চাইছেন? কেন তিনি এই অভিযোগগুলি নিয়ে সরাসরি জবাব দিচ্ছেন না? এরকম হাজারো ধরনের প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করার পরে। প্রসঙ্গত এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আলোচনার বিষয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো নিয়ে তৈরি হওয়া জটিলতা। এই দিন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কলেজে তৈরি হওয়া জটিলতার মাধ্যমে সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের সাংসদ মালা রায়। পুলিশ প্রহারে সেখানে সরস্বতী পুজোতে উঠেছে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ব্রাত্য বসু নিজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের গলায় কথা বলেন। ঠিক এরকম একটি মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজো নিয়ে তিনি গান লেখেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি বিপদমুক্ত নয়, এমনটাই জানিয়েছেন তার চিকিৎসকরা। তারা আবারও জানিয়েছেন প্রাক্তন মন্ত্রীর কিডনিতে সংক্রমণ হয়েছে। অক্সিজেনের সাপোর্টে রয়েছেন
তৃণমূলের প্রাক্তন মহাসচিব। গত 20 জানুয়ারি সন্ধ্যাবেলায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ। পরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি অনাস্থা প্রকাশ করায় প্রাক্তন শিক্ষামন্ত্রী অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল হাসপাতালে তার যথাযথ চিকিৎসা করা হচ্ছে না। তারপরে 22 জানুয়ারি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চেয়ে সিবিআইয়ের আদালতে আবেদন জানান তার আইনজীবী। আদালতের তরফে এসএসকেএম হাসপাতালের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়। সেই রিপোর্ট পেয়ে 28 জানুয়ারি বিচারক ভবনে বিশেষ সিবিআই আদালতে বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হওয়ার অনুমতি দেওয়া হয়। সেই অনুমতি যেই দিন সিবিআই এর হেফাজতে থাকা প্রাক্তন মন্ত্রীকে বাইপাসের অবস্থিত মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার অনুমতি দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসায় ব্যয়ভার পার্থ চট্টোপাধ্যায়কে বহন করতে হবে। সেই থেকে নিজের পছন্দের মতো বেসরকারি হাসপাতালে অক্সিজেনের সাপোর্টে রয়েছেন শিক্ষার দুর্নীতি অভিযুক্ত প্রাক্তন তৃণমূল মহাসচিব। পুয়ার লেডি পুয়ার থিং। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর এই মন্তব্যর জল গড়ালো আদালত পর্যন্ত। 31 জানুয়ারি বাজেটের অধিবেশনে প্রথম দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বক্তৃতায় প্রসঙ্গে তার করা এই উক্তির জেরে মামলায় দায়ের করা হলো বিহারের মুজফ্ফরপুরের সিজিএম আদালতে। মুজফ্ফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা সোনিয়া ছাড়া তার পুত্র লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কন্যা কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী আইনজীবী বিহারের সদর থানা এলাকার লাহোলাপুর এর বাসিন্দা। তিনি বলেন, প্রাক্তন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মানের চেষ্টা করেছেন। তার অর্থাৎ সোনিয়া গান্ধীর এমন মন্তব্য করা ঠিক হয়নি। মুজফ্ফরপুরের সিজেএম আদালতে এই মামলার শুনানি হবে আগামী 10 ফেব্রুয়ারি। এই মামলার প্রসঙ্গে সুধীর কুমার ওঝা বলেন, আমি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মুজফ্ফরপুরে আদালতে ফৌজদারি মামলায় দায়ের করে এসেছি। তারা 3 জনেই অভিযুক্ত। বাজেট নিয়ে ভাষণের দিন তারা সকলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রপতি মহিলা এবং তিনি আদিবাসী সম্প্রদায়ের। এই মন্তব্যগুলি আপত্তিজনক। মাননীয় সিজেএম এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। হেলাবাড়ি নিয়ে তোলপাড়ের মধ্যেই গোটা বিল্ডিং বিভাগের নিচতলায় ইঞ্জিনিয়ার থেকে একদম বিভাগীয় প্রধান ডিজি বিল্ডিংকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানালেন, গার্ডেন রিচ পরবর্তী সময়ে গত 4 মাসে কলকাতার বেআইনি নির্মাণ আর হয়নি। খারাপ কাজ করলেন তিরস্কার। এমনই ভালো কাজ করা হলে এবার পুরস্কার দেওয়ার ভাবনা চিন্তা করছেন বলেও জানিয়েছেন তিনি। এই দিনে বৈঠকে মেয়র ইঞ্জিনিয়ারদের মনোবল বৃদ্ধি এবং উৎসাহ দানের কাজ করলেন বলে মনে করেছেন পুর নিগমের একাংশ। গত 4 মাসের কোনো বেআইনি নির্মাণ হয়নি শহরে। খুবই ভালো কাজ করেছে ইঞ্জিনিয়াররা। সব হেলা বাড়ি বেআইনি নয়। শনিবার এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, আগামীতেও এইভাবে ভালো কাজ চালিয়ে গেলে ভবিষ্যতে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। শহরের একের পর এক যখন বাড়ি হেলে পড়ছে, অভিযোগ উঠছে বেআইনি নির্মাণের, সেই জায়গায় দাঁড়িয়ে শনিবার পৌর ভবনের বিল্ডিং বিভাগকে নিয়ে শনিবার বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, গার্ডেন রিচ কাণ্ডে পর তার বেআইনি নির্মাণ আর হয়নি শহরে। গত 4 মাসে বেআইনি নির্মাণ রুখতে সক্ষম হয়েছে কলকাতা পৌর নিগম। ভালো কাজ করছে ইঞ্জিনিয়াররা। তবে কিছু কিছু জায়গায় ইঞ্জিনিয়ারদের বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। সেক্ষেত্রে বড়বার তিনি আবারও বলেছেন, 12/7, 12/15 এক্সিকিউটিভদের বিভিন্ন জায়গায় নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তবে যে কোনো ধরনেরই বেআইনি নির্মাণ রুখতে কোনো রকমের বাধা এলে মেয়রের দরজা তাদের জন্য সবসময় খোলা রয়েছে বলেই জানান ফিরহাদ হাকিম। অন্যদিকে মেয়র আরও বলেন, কোনো বেআইনি নির্মাণে জিগির তুলে কলকাতা পৌর নিগমকে বদনাম করার চেষ্টা চলছে। তবে সব হেলা বাড়ি বেআইনি নয়। শনিবার বিল্ডিংয়ের বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর কিষাণের ধবল জৈন, বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেল, 12 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই দিনের বৈঠকে মূলত আধিকারিকদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন মেয়র। এই দিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, গার্ডেন রিচের পরে যে সমস্ত নিয়ম করেছি সেগুলো ভালো করে করা হচ্ছে। সিস্টেম বানাতে বেশ কয়েক মাস লেগেছে। গার্ডেন রিচ ভাঙার পরে তাদের তিরস্কার করা হয়েছিল।
এখন উৎসাহ দিতে এলাম। গত 4 মাসে আপনারা ভালো কাজ করেছেন। এখন শহর নতুন বেআইনি নির্মাণ আর নেই। এইভাবেই যেন কাজ চলতে থাকে সৎ মানসিকতা নিয়ে।